সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে 5 বছর, এরপরে কাউন্সিলে নির্বাচিত মহাসচিব হিসাবে আরও 10 বছর, একসঙ্গে টানা 15 বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলা হয়ে থাকে, বিএনপি যখন সবচেয়ে দুঃসময় পার করছে সে সময়ে তিনি এই দলটির দ্বিতীয় ব্যক্তি হিসাবে দলের হাল ধরে রেখেছেন এবং দলকে ভাঙতে দেয়নি, এবং আওয়ামী লীগ নানা চেষ্টা করলেও এই দলটিকে অটুট রেখেছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম। তাহলে দীর্ঘ 15 বছর পর বিএনপির এই পদে, অর্থাৎ বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তির পদে পরিবর্তন আসছে। এই পদে কে বসতে যাচ্ছেন? আমার কাছে অন্তত 5টি নাম আছে যারা এই পদে বসতে পারেন। তবে প্রশ্ন হলো, বিএনপি কোন পথে আগাবে? যেভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে, সেভাবেই কি কাউকে ভারপ্রাপ্ত করে দীর্ঘদিন কাটিয়ে দেবে, নাকি নতুন করে কাউন্সিল করে কাউকে বসাবে? সেই আলোচনাই করব, এবং কোন 5 জন মহাসচিব হিসাবে আসতে পারেন সেটা নিয়ে আমি আলাপ করব। প্রথমে একটা জিনিস আপনাদেরকে কনফার্ম করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, এটার কনফার্মেশন কিংবা এটার সত্যতা কতটুকু আপনারা ঘোষণা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। তবে আমি যতটুকু জানতে পেরেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার সফরে গেছেন। সফরে যাওয়ার আগেই তিনি রাষ্ট্রপতির বিষয়টা কনফার্ম করে গেছেন এবং দলকে বলে গেছেন ইনি হচ্ছেন রাষ্ট্রপতি। সেই নামটাই হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেইলি ওয়াদা নামের একটি পত্রিকা, যেই পত্রিকায় এ নিয়ে একটা রিপোর্টও হয়েছে। ডেইলি ওয়াদা সেই পত্রিকা, যেই পত্রিকাটি সম্পাদনা করছেন শফিকুল আলম, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন। শেখ হাসিনা যে পালিয়ে যাচ্ছেন বা শেখ হাসিনা সরকারের যে পতন হচ্ছে, এই খবরটা সবার আগে তিনি তখন যে সংবাদ মাধ্যমে কাজ করতেন এএফপি, সেই পত্রিকাই কিন্তু সবার আগে প্রকাশ করেছে, অর্থাৎ সেই খবরটিও সবার আগে তিনি কনফার্ম করেছিলেন। এখন রাষ্ট্রপতির এই খবরটিও মোটামুটি যেহেতু তার পত্রিকা দিয়েছে, আমি এটা বিশ্বাস করে নিচ্ছি, এবং প্রধানমন্ত্রী কক্সবাজার যাওয়ার আগেই মোটামুটি এই জিনিসটা কনফার্ম করে গেছেন, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, এটাতে খুব বেশি সন্দেহ থাকার কথা না। এখন কথা হইল, তাহলে মহাসচিবের পদে কে আসছেন? আমার কাছে 5টা নাম আছে। তবে বিএনপি যেহেতু এখন ইমিডিয়েটলি কাউন্সিল করতে পারছে না, এখনই মানে যদি 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচন হয়, তাহলে 21 তারিখে তো বিএনপি কাউন্সিল করতে পারছে না, তাহলে বিএনপিকে এখন ভারপ্রাপ্ত কাউকেই দিতে হবে। সেটা কে হবেন? দলের গঠনতন্ত্র যদি আপনি দেখেন, যেভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন, ঠিক সেভাবেই ভারপ্রাপ্ত মহাসচিব হবেন রুহুল কবির রিজভী। আপনি যদি দেখেন 2011 সালের 16ই মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা যান। 20 মার্চ সেই সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের পদে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সেই পদাধিকার বলেই তিনি এরপরে ভারপ্রাপ্ত হয়েছেন। দীর্ঘ 5 বছর তিনি এই ভারপ্রাপ্ত পদে ছিলেন, এবং 2014 সালে 13 সালে বিএনপি অনেক বড় বড় আন্দোলন করেছে, এগুলোর অনেকগুলোই ফেল হয়েছে। সেই সময়ে তিনি এই দলটির মহাসচিব পদে ছিলেন। তখন বেগম জিয়াও খুব অ্যাক্টিভলি ছিলেন, এবং মূলত কাজটা আসলে তিনিই করতেন, বেগম জিয়াই করতেন। এরপরে কাউন্সিলের মধ্য দিয়ে 2016 সালে এই মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠিক একই পথে যেভাবে তিনি ভারপ্রাপ্ত হয়েছিলেন, একই পথে রুহুল কবির রিজভী বিএনপির মহাসচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন। যেদিন দল থেকে পদত্যাগ করবেন বা দল ছাড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই দিনই অটোমেটিক্যালি রুহুল কবির রিজভী বা দল একটা ঘোষণা দিয়ে দিবে তিনি দলের মহাসচিবের হাল ধরছেন। এখন কথা হইল, যদি কাউন্সিল হয় তাহলে বিএনপির মহাসচিব কে হবেন? আমার কাছে 5টা নাম আছে। এই আপনি মোটামুটি কনফার্ম থাকেন, বিএনপি মন্ত্রণালয়ে একজন নতুন মুখ নিয়ে আসতে পারে, বিএনপি উপদেষ্টা পদে একজন নতুন মুখ নিয়ে আসতে পারে, ইভেন রাষ্ট্রপতি পদ নিয়েও সামহাও বিএনপি রিস্ক নিতে পারে, স্পিকার পদ নিয়েও রিস্ক নিতে পারে। কিন্তু বিএনপি যেটা নিয়ে রিস্ক নিতে পারবে না, সেটাই হলো তাদের দলের মহাসচিবের পদ। এখানে এমন একজনকেই রাখতে হবে যে দল বুঝে, যে সংগঠন বুঝে, যার সঙ্গে তৃণমূলের খুব স্ট্রং কানেকশন আছে, এবং দলের উপর যার প্রভাব আছে, যিনি কথা বললে দল শুনবে বা যে কোনো নেতা শুনবে কিংবা মানবে, এরকম একজনকেই বসাতে হবে। তারা কারা আছেন দেখেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কাউকেই দল চাইলে একটা নিয়ম প্রক্রিয়ার মধ্য দিয়ে মহাসচিবের পদে নিয়ে আসতে পারেন, যার মধ্য দিয়ে এই নিয়ম অনুসরণ করে রুহুল কবির রিজভী হয়তো কিছুদিন মহাসচিবের পদে থাকবেন। কিন্তু বিএনপি এখন সরকারে আছে, একজন ভারপ্রাপ্ত দিয়ে তারা দীর্ঘদিন চালাতে পারবে না এবং বিতর্কের মুখে পড়বে। সেই জায়গায় বিএনপি একটা কাউন্সিল করবে,
এবং সেটা সম্ভবত এই বছরের শেষের দিকে বা আগামী বছর যে কোনো সময় একটা কাউন্সিল করবে, অর্থাৎ রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত হিসাবে মেয়াদ খুব বেশি দিন হবে না, সর্বোচ্চ 1 বছর হতে পারে, জোরে গেলে সর্বোচ্চ 1 বছর হবে। তাহলে রুহুল কবির রিজভী তো একটা অপশান থাকলোই, এবং বিএনপি দেখবে এই সময় তিনি কিভাবে এই দলের হাল ধরেছেন এবং দলের উপর কতটুকু তার কর্তৃত্ব আছে এবং তিনি কতটুকু ভালো করতে পারছেন, এটা তো দল দেখবে। যদি দেখে যে ওকে গুড, তিনি ভালো করছেন, তিনি দলের মহাসচিবের দায়িত্ব পালন করবেন এবং কাউন্সিলে তিনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি কোনো কারণে দল তার উপর আস্থা হারায়, যে মনে হয় যে কিংবা তার তো বয়সও হয়ে গেছে, মনে হয় যে তিনি আর পারছেন না বা পারবেন না, তখন কারা আসতে পারেন? যেই নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। বলা হয়ে থাকে যে 2015 সালে যদি তিনি গুমের শিকার না হতেন, তাহলে 2016 সালের কাউন্সিলে বিএনপির মহাসচিব তিনি নির্বাচিত হতেন। এরকমটা কিন্তু বিএনপিতে আলোচনা আছে। কেননা এর আগের যে 5 বছর বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন, দলের নেতারাই কিন্তু অনেক প্রশ্ন তুলেছিলেন, বলেছিলেন যে তিনি অনেকটা দুর্বল, বা তিনি আন্দোলন তৈরি করতে সেভাবে সক্ষম না, বা তিনি নিজেকে বিপ্লবী হিসাবে বা একজন আন্দোলনের নেতা হিসাবেও পরিচয় দিতে তিনি পছন্দ করেন না, এবং তিনি গণতান্ত্রিক পন্থার মধ্য দিয়ে তিনি আগেও বাম রাজনীতি করতেন, সেইভাবে অসহিংস আন্দোলন কিভাবে তৈরি করা যায় তিনি সেটার পক্ষেই থাকতেন সব সময়। এই কারণে অনেকেই সালাউদ্দিন আহমেদকে পছন্দ করতেন। কিন্তু আনফর্চুনেটলি 2015 সালে সালাউদ্দিন আহমেদ গুমের শিকার হয়েছেন এবং 16 সালে কাউন্সিলে মহাসচিব হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারও যদি আপনি বিএনপিতে প্রভাব ধরেন, যদি বিএনপির নেতাকর্মীরা যাকে এক কথায় এক ওয়ার্ডে যার চোখের দিকে তাকালেই চুপ হয়ে যাবে, সেরকম যদি কোনো নেতা যদি দেখেন, আমি তারেক রহমানকে এক পাশে রাখছি, তিনি তো চেয়ারম্যানই, সেই নেতাটাকে আমি বলবো সেই নেতাটা হলো সালাউদ্দিন আহমেদ, যিনি একই সঙ্গে সংসদ, সংবিধান, তারপরে দল, রাজনীতি, বিরোধী রাজনীতি সবই তিনি খুব দুর্দান্তভাবে ভালো বোঝেন। এটার বাস্তবায়ন নিয়ে হয়তো নানান প্রশ্ন থাকতে পারে, নানান সমালোচনা থাকতে পারে, কিন্তু তার বোঝার বিষয়টা, এবং একটা তথ্য দিই, তিনি তারেক রহমানের শিক্ষকও ছিলেন এক সময়। সেই জায়গা থেকে মোটামুটি বলা যায় যে বিএনপির এখন অন্যতম প্রভাবশালী একজন ব্যক্তি হলেন তিনি, এবং যিনি যাকে সবাই মান্য করেন তিনি হলেন সালাউদ্দিন আহমেদ। এখন কথা হইল, তিনি সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আফটার তারেক রহমান কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু তিনি, দলে বলেন সরকারে বলেন। তো তিনি যদি দল সামলাইতে চলে আসেন, তাহলে সরকারের ওইখানে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে এবং তিনি একসঙ্গে এতগুলো পালন করতে পারবেন না। হয়তো সেই কারণেই তাকে নাও দেওয়া হতে পারে, বা তিনি মহাসচিবের পদটি হয়তো নেবেন না। তিনি এখন মহাসচিবের ঊর্ধ্বে উঠে গেছেন, যেটা বলা যায় যে তিনি এখন রাষ্ট্র পরিচালনা যে বিএনপি রয়েছে সেখানেই বিএনপিকে গাইডলাইন দেওয়া বলেন, বা বিএনপির মতাদর্শিক জায়গা বলেন, বা অন্যান্য যেসব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রেই তিনি ভূমিকা রাখবেন। সেই জায়গা থেকে তিনি হয়তো দল এত চাপ দিয়ে হয়তো সেই দিকে তার ফোকাস কমিয়ে দেওয়া, সেই কারণেই হয়তো তিনি হবেন না। কিন্তু যদি যোগ্যতা বলেন, যদি বিএনপি চালানোর মতো লোক বলেন, সেটা হলো সালাউদ্দিন আহমেদ। এরপরে কার নাম থাকতে পারে? হাবিবুন্নবী খান সোহেল। আপনি যদি দেখেন গত কিছুদিন ধরে তিনি প্রচুর বিদেশ ভ্রমণ করেছেন। আমি যেটা জানতে পেরেছি, বিএনপি ক্ষমতায় আসার পরে তিনি অন্তত 7টি দেশ ঘুরেছেন, এবং তিনি অনেক ঘুরেছেন বলতে এটা ট্রাভেলিং না, বা ওই যে প্রমোদ ভ্রমণ বা অন্যান্য যে ভ্রমণ বলেন, পাহাড় দেখতে যাওয়া, এরকম না। তিনি গেছেন বিভিন্ন দেশের রাজনীতি পর্যবেক্ষণের জন্য, বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলার জন্য, রাজনীতিকে কেন্দ্র করেই তিনি বিভিন্ন দেশে ঘুরছেন, এবং বিএনপির নেতাদের উপর তার প্রভাব রয়েছে এবং তাকে মান্য করার একটা প্রবণতাও বিএনপির নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ ছাত্র নেতারা তাকে খুবই পছন্দ করেন, এবং বিএনপি তাকে কোনো পদ এখন পর্যন্ত দেয়নি। অনেকেই বলছেন তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দেবেন, মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনয়ন দেবেন। তবে এখন যেটা দৃশ্যপটে দেখা মনে হচ্ছে, বিএনপির মহাসচিব হওয়ার ক্যান্ডিডেট হিসাবে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তিনি হলেন এই হাবিবুন্নবী খান সোহেল, যিনি আবার যুগ্ম মহাসচিবের পদেও রয়েছেন, মোটামুটি লাইনেই আছেন, তিনিও হওয়ার সম্ভাবনা আছে। আরেকজন আছে এজেডএম জাহিদ, যিনি স্থায়ী কমিটির সদস্য। বিএনপির 2024 সালের আগে বা নির্বাচনের আগে যে বিএনপি 10টি বিভাগীয় সমাবেশ করেছেন, আপনারা দেখেছেন না?
এই বিভাগীয় সমাবেশগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই এজেডএম জাহিদ। তৃণমূলের সঙ্গে তার কানেকশন আছে, হয়তো তিনি ওই অর্থে ভোকাল না, তিনি খুব বেশি লাইমলাইটে এসেছেন এরকম না, তবে রাজনীতি, সংগঠন বোঝা বা তৃণমূলের সঙ্গে কানেকশন সবই বলেন, সবই তার মধ্যে আছে। কিন্তু তিনি ওই অর্থে, আমি যাদের নাম বলেছি সেই অর্থে প্রমিনেন্ট ফেস না, যদিও তিনি এখন মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন, তবে তিনি সামনে আসা ব্যক্তি না। সেই জায়গা থেকে তার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমি ওই অর্থে দেখি না, তবে তিনি খুব ভালো আলোচনায় আছেন। আরেকজন আছেন বিএনপির, তিনিও বিএনপির যুগ্ম মহাসচিবের পদে আছেন, তিনি হলেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, এবং যিনি একসময় ছাত্র নেতা ছিলেন, 90-এর গণ অভ্যুত্থানের নেতা ছিলেন, ডাকসুতে ছিলেন। তাকে ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে এবং তিনি জনাব তারেক রহমানের খুব ক্লোজ ব্যক্তি হিসাবে পরিচিত, এবং বিএনপি মনে করে থাকে যে ভবিষ্যৎ মহাসচিব হওয়ার যত ধরনের ম্যাটেরিয়াল থাকা দরকার সেই ম্যাটেরিয়াল এই শহীদউদ্দিন চৌধুরীর মধ্যে রয়েছে। এখন এই 5 জনের থেকে একজন হবেন, তবে খুব বেশি জনাব তারেক রহমান দেখা গেল এর বাইরে কাউকে নিয়ে আসতে পারেন। যিনিই আসেন, দল, সংগঠন এবং বিএনপির উপর কর্তৃত্ব আছে সেরকম একজনই হবেন। এখানে রিস্ক নেওয়ার বা এখানে আপনার ওই যে কিছু জিনিস আছে না, যাচাই বাছাই করে দেখা, আচ্ছা দেখি পারে কিনা, এইগুলা করার সুযোগ এখানে নেই। এখানে আপনার ওই রকম কাউকেই দিতে হবে যিনি দল, সংগঠন এবং রাজনীতি, বিশেষ করে বিএনপির রাজনীতি, বিএনপির তৃণমূল, বিএনপির নেতাদের নেচার, বিএনপির তৃণমূলের নেচার সব বোঝেন, এরকম একজনকেই বসাতে হবে। আমি যাদের নাম বলেছি এরাই হচ্ছেন এই লোকদের মধ্যে অন্যতম। এর বাইরে আরও অনেকেই আছেন, কিন্তু আপনি কর্তৃত্ব, প্রভাব যদি দেখেন, সিনিয়র নেতাদের সঙ্গে সম্পর্ক দেখেন, সেই জায়গা থেকে এই ব্যক্তিগুলো কিন্তু এই জায়গায় বিশেষভাবে আলোচিত হচ্ছে। এর বাইরে অন্য কেউ হইতে পারে। এরা সবাই যোগ্য, এর যে নামগুলো বলেছি এরা সবাই দল চালানোর মতো যোগ্য, কিন্তু এখানে একটাই প্রশ্ন, সেটা হলো ধরেন এর মধ্যে বেশ কিছু মানুষ তো আপনার সরকারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং সরকার চাইছে বা বিএনপি চাইছে দল এবং সরকারের মধ্যে ফারাক রাখতে। এই ফারাকের বিবেচনার যদি আপনি করেন, তাহলে দলের মহাসচিব হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন রুহুল কবির রিজভী এবং হাবিবুন নবী খান সোহেল। এই দুজনের একজন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদি বিএনপি সেই মোটোতেই থাকে যে দল এবং সরকারের মধ্যে ফারাকটা রাখবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এখন এই পর্যন্তই।